চট্টগ্রাম মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীরাও দাঁড়াচ্ছেন লাইনে, বাড়ছে সংক্রমণের ঝুঁকি। দেশে আরও ৪৩ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৩,৫০০। মাদারীপুরে করোনা পরীক্ষা না করেও রিপোর্ট পজিটিভ, স্বাস্থ্য বিভাগের গাফিলতির অভিযোগ। সঠিক নাম ঠিকানা না দেয়ায় বিভ্রান্তি, দাবি সিভিল সার্জনের। চাহিদা মতো আমদানি না হওয়ায় দেশে করোনা পরীক্ষার কিট সংকট, আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত স্বাস্থ্য অধিদপ্তরের। সিন্ডিকেটের অভিযোগ সরকার দলীয় এমপির। চাঁদা না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসে ভাঙচুর। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। করোনা সংক্রমণের দিন যতই যাচ্ছে ততই নাজুক হয়ে পড়ছে চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা। শ্বাসকষ্ট থেকে শুরু করে জটিল রোগে আক্রান্ত রোগীরা চট্টগ্রাম মেডিকেল কলেজে আসলেও পাচ্ছেন না কোনো ধরনের চিকিৎসা সেবা। অন্যদিকে জ্বর, সর্দি, কাশির রোগী ও সাধারণ রোগীদেরকে একসঙ্গে লাইন ধরে টিকিট কাটার কারণে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকিও। সেই সাথে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে করোনা অবজারভেশন সেলের রোগীদেরও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 4 বছরের হৃদয় হাত ভাঙা নিয়ে কষ্ট পাচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য সাতকানিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। হাসপাতালের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করলেও 24 ঘন্টার মধ্যে পায়নি কোনো সেবা। আমরা লাতকে এখানে বাইরে বসে থাকছি, গোড়ালের তো ফরবাস কাটছে, ঘুম যায় না, কোনো কিছু যায় না, কোনো খানা পিনা খাই নাই, কোনো চিকিৎসাও করে নাই। বলছে যে একটা সিরাপ লিখে দিছে, সিরাপ খাওয়াইতাম, 6 মাস পরে দেখা করতাম। শুধু 4 বছরের হৃদয় নয়, প্রতিদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজে দূর দূরান্ত থেকে আসছেন রোগীরা। সেবা পাওয়ার আশায় ছুটছে মেডিকেলের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে। জটিল কিংবা শ্বাসকষ্টের রোগীরাও ভর্তি হতে পারছে না হাসপাতালে। জরুরি ওয়ার্ডের পাশে খোলা হয়েছে করোনা ইউনিট, তাই হাসপাতালের ভেতর দিয়ে রোগীদের চলাচল রয়েছে বন্ধ। এর মধ্যেই এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিতে হচ্ছে জটিল রোগীদের। এক ওয়ার্ড থেকে আর ওয়ার্ড ভর্তি করা যাচ্ছে না। সকাল 10টার থেকে এই পর্যন্ত এখনও আপ ডাউন করতেছি। বেসরকারি এই হাসপাতালে গেছি, সরকারি হাসপাতালে গেছি, আমরা কোনো সেবা পাচ্ছি না। এখানে টিকিট নেই, টিকিট কোথায়? ওই বিল্ডিংয়ের 3 তলা, ওই বিল্ডিংয়ের 3 তলা কোথায় আমি জানি না। এখন ওখানে গেলে বলতেছে 4 তলা যান, 4 তলা বললে নিচতলা যান, নিচতলা বললে 2 তলা যান। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে জ্বর, সর্দি, কাশি নিয়ে আসা রোগী ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের এক জায়গা থেকে গাদাগাদি করে টিকিট কাটতে হয়। নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে করোনা অবজারভেশন সেলের রোগীদেরও। সুরক্ষার যে বিষয়টি দেখি, যেই করোনা রোগী তিনিও যে লাইনে দাঁড়িয়েছেন, যিনি একজন সাধারণ রোগী তিনিও একই লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন। এখানে কোনো ডিস্টেন্সটা, দূরত্বটা বজায় রাখা হচ্ছে না। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 6,000 ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে 1.5 শতাধিক রোগীর। চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা একেবারেই নেই বললেই চলে। সেক্ষেত্রে সাধারণ মানুষের একমাত্র ভরসার আশ্রয়স্থল এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু এখানেও বর্তমানে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত চিকিৎসা সেবা। তাই চট্টগ্রামবাসীর জীবন বাঁচানোর স্বার্থে চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক, এই দাবি সর্বস্তরের মানুষের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। করোনা শনাক্তে বারবার বেশি বেশি পরীক্ষার কথা বলা হলেও গত এক সপ্তাহ ধরেই তা ঘুরপাক খাচ্ছে 15-16 হাজারেই। সবারই প্রশ্ন, কেন বাড়ছে না পরীক্ষার সংখ্যা? সময় সংবাদের অনুসন্ধানে জানা যায়, প্রতি দফায় মাত্র 40 থেকে 60 হাজার কিট আমদানি করা হয়, যে কারণে চাইলেও বেশি পরীক্ষা করানো সম্ভব নয়। আর এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দিলেন আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত। করোনায় শনাক্তের সংখ্যা গত এক সপ্তাহে 3 থেকে 4 হাজারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। পরীক্ষার সংখ্যা দেখলেই দেখা যায় 7 দিন আগে 17 জুলাই সর্বোচ্চ টেস্টের দিনে শনাক্ত ছিল সর্বোচ্চ। 18 থেকে 23 জুন সংখ্যাটা 14, 15, 16 হাজারই রয়ে গেছে। অথচ বিশেষজ্ঞরা বলছেন, টেস্ট বাড়লে বাড়বে শনাক্তকৃত রোগীর সংখ্যাও। যত রোগী চিহ্নিত হবে কোভিড মোকাবেলায় ততটাই বাড়বে নিজেদের সক্ষমতা। শুরু থেকে দেশ জুড়ে পিসিআর ল্যাবের সংখ্যা বাড়লেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অধিদপ্তরের তথ্য বলতে গেলে প্রতি সপ্তাহেই আসছে কিট, 20 থেকে 50 হাজার করে কদিন পরপরই আসছে কিটের লট। শেষও হয়ে যাচ্ছে দ্রুত গতিতে। দাপ্তরিক জটিলতায় একসঙ্গে আনা যাচ্ছে না বড় অঙ্কের কিট, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, সরকারের অনুমোদন আসলে প্রয়োজন।
নতুন ডাইরেক্টর আসছে, তার সাথে আমরা কাজ করছি। তাহলে মোটামুটি একাধিক ভেন্ডর দিবে। 30শে জুনের পরে আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করবো। কিভাবে এটা আনা হবে 30শে জুনের মধ্যেই হয়তো হবে। এই মহামারীতে এমন অজুহাত অনাকাঙ্ক্ষিত বলছেন বিশেষজ্ঞরা। এটা তো আশা করা যায় না। এটা হচ্ছে একটা মহামারী, জাতীয় জরুরি দুর্যোগপূর্ণ অবস্থা। এখানে টাকার কোনো শর্টের কারণে কোনো অসুবিধা হওয়া মানে এটা জাতির সাথে একটা অন্যায় করা, প্রতারণা করা, তামাশা করা। দ্রুত ব্যবস্থা নিয়ে দৈনিক গড়ে 50,000 টেস্ট করার পরামর্শ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোভিড পরীক্ষার জন্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হতো নমুনা, সেগুলো ফেলে দিয়ে দেয়া হতো মন গড়া রিপোর্ট প্রতি হাতিয়ে নেওয়া হতো 5 থেকে 6,000 টাকা। আর এই প্রতারণা করা হতো জবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্য সেবা JKG নামের এনজিওর আড়ালে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে এনজিওটির প্রধান কর্মকর্তা সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের হাতে প্রথমে ধরা পড়েন স্বাস্থ্য বিষয়ক এনজিও JKG থেকে চাকরিচ্যুত দম্পতি হুমায়ুন কবির ও তানজিনা পাটোয়ারি। হুমায়ুনকে সাথে নিয়ে রাজধানীর বাড্ডায় JKGর অফিসে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় 3000 কোভিড পরীক্ষার কিট, 4টি ল্যাপটপ ও বেশ কয়েকটি মোবাইল ও ইয়াবা সেবনের সরঞ্জাম। স্ত্রীর সহায়তায় রোগীদের বাড়ি থেকে সংগ্রহ করা নমুনা ফেলে ভুয়া রিপোর্ট দেওয়ার কথা স্বীকার করে হুমায়ুন জানায় তার সাবেক কর্মস্থলে বিনামূল্যে স্বাস্থ্যসেবার নামে একই কাজ করা হচ্ছে। মোবাইলে ট্র্যাক করছে, আমার নাম্বারে তো কল আসতো। JKGর অফিসে গিয়ে দেখা যায় কর্ণধারের সাথে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ছবি। জানা যায় IEDCR এর অনুমতি নিয়ে বিভিন্ন এলাকায় বুথ স্থাপন করে এনজিওটি। তল্লাশি চালিয়ে হেলথ কেয়ার ক্লাব সহ বিভিন্ন বেনামি সংস্থার নাম ব্যবহার করে কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহের ফর্ম ও টাকা আদায়ের রসিদ উদ্ধার করে পুলিশ। প্রধান নির্বাহীর দাবি, এসব ব্যবহারে প্রতারণার দায়েই হুমায়ুন সহ কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়। তবে সেগুলো JKGর অফিসে এখনো কেন তার সদুত্তর মেলেনি। না, বাড়ি বাড়ি আমরা করিও না। আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকেন। জি, কোথায় মানিয়েছে? এই যে হেলথ কেয়ার, এগুলো আপনাদের প্রতিষ্ঠান? এই যে না না, হেলথ কেয়ার আমাদের প্রতিষ্ঠান না। আপনাদের এখান থেকে তো এগুলো উদ্ধার করা হয়েছে। এইখানেই তো তাদেরকে আমরা বাদ দিয়েছি, যারা করেছে আমাদের কর্মচারীরা। এখনো পর্যন্ত আপনাদের কাছে কেন আছে? আমরা জানি না যে তারা এই ডেস্কে বসতো, সেই ডেস্কই আছে, আমার ডেস্কে তো নাই। সংস্থাটির এমডি ছাড়াও কোভিড প্রকল্পের প্রধান সহ 4 জনকে আটক করে পুলিশ। মানুষকে পুরোপুরি একটা চিট করছে, অর্থাৎ তাদের কোনো অনুমোদন তো নেই, বরং তারা যে কাজটা করেছে মানুষের পরীক্ষাটা করে টাকাটা নিয়ে কেসটা ফেলে দিয়ে রাতের বেলা তারা মনের মতো করে একটা রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে। পুলিশ জানিয়েছে আরও কারা এ প্রতারণায় জড়িত তা বের করতে আসামিদের রিমান্ডে নেওয়া হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনায় দেশে আরও 43 জনের প্রাণহানিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1545 জনে। 16,292 নমুনা পরীক্ষায় 3,412 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের নিয়মিত বুলেটিনে আরও জানানো হয়, জিনগত কারণেই নারীরা করোনা থেকে পুরুষদের চেয়ে বেশি সুরক্ষিত। গেল 10 দিনেই 30,000-এর বেশি মানুষ দেশে কোভিড সংক্রমিত হয়েছেন। এ অবস্থায় করোনা পরীক্ষা কার্যক্রমে গতি আনতে ল্যাবের সংখ্যা আরও 3টি বাড়িয়ে মোট 65টি করা হয়েছে। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 17,563টি এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 16,292টি নমুনা। নতুন করে 3,412 জন শনাক্তের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সংক্রমিতের হার সোমবারের তুলনায় কিছুটা কমে 20.94%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 880 জন এবং এ পর্যন্ত সুস্থ 47,635 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.96%। শেষ 24 ঘন্টায় মৃত 43 জনের 38 জনই পুরুষ। জিনগত কারণেই পুরুষরা বেশি আক্রান্ত ও মৃত্যুর শিকার হচ্ছেন বলে জানানো হয়। পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। তাছাড়াও পুরুষদের কিছু জীবনযাপন পদ্ধতি বা বিহেভিয়ারাল রিস্কও থাকে, যেমন তাদের স্মোকিং এবং অ্যালকোহল ইউজ বেশি হয়। জিনগতভাবে নারীরা বেশি ইমিউন থাকে। মহামারী মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে পুরুষদের জীবনাচরণে পরিবর্তন ও বেশি সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। আপনার সুরক্ষা আপনার হাতে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নমুনা পরীক্ষা করেননি, কিন্তু তার নামে রিপোর্ট চলে এসেছে করোনা পজিটিভ। এলাকাবাসী ও স্বাস্থ্য বিভাগের তোপের মুখে পড়ে বাধ্য হন নমুনা পরীক্ষা করাতে সিদ্দিক হাওলাদার। এমনই ঘটনা ঘটেছে মাদারীপুর শহরে।
সেই সঙ্গে জেলায় নমুনা নিতে ও রিপোর্ট দিতে দেরির অভিযোগ তো রয়েছেই। এসব অভিযোগের দায় স্বীকার করে স্বাস্থ্য বিভাগ জানায়, নমুনা দিতে আসা রোগীরা ঠিকমতো নাম, ঠিকানা, মোবাইল নম্বর না দেওয়ায় এমন ঘটনা ঘটেছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, সাদাত আকনের ছবিতে রিপোর্ট। একসময় পেট্রোল পাম্পে কাজ করতেন, এখন কর্মহীন। করোনার নমুনা পরীক্ষার জন্য জমা দেননি হাসপাতালে, কিন্তু তার মোবাইল নম্বরে গত 16 জুন SMS চলে আসে করোনা পজিটিভ। এটা জানাজানি হলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন মাদারীপুর পৌরসভার পাকদি এলাকার যুবক সিদ্দিক হাওলাদার। পরে স্বাস্থ্য বিভাগ ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও তার বাড়িতে হাজির হন। চরম হেনস্থার মধ্যে বাধ্য হয়ে পরদিন জেলা সদর হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দিতে হয় তাকে, যদিও বাড়িতে কারোরই করোনার উপসর্গ নেই। আমার তো টেস্ট আগে দেওয়ার প্রয়োজন পড়ে নাই, পরবর্তীতে দিতে গেছি সেখানেও নেয় নাই এই কারণে আমার কোনো উপসর্গ নাই। উপসর্গ না থাকলেও আমার টেস্টটা নিতে হবে এই কারণে এলাকার লোকজন অনেক বলাবলি করতেছে যে আমি আক্রান্ত আর কি। এদিকে সদর হাসপাতালে নমুনা দিতে আসাদের অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা নামের তালিকা করে 2 থেকে 3 দিন পরে নমুনা নিচ্ছেন। এরপর 5 থেকে 7 দিন পর করোনার রিপোর্ট দেওয়া হয়। রিপোর্ট দেরিতে পাওয়ায় বিড়ম্বনায় পড়ছেন রোগীরা। তাই দ্রুত রিপোর্টের জন্য জেলায় PCR ল্যাব স্থাপনের দাবি ভুক্তভোগীদের। 1 সপ্তাহ পরে যদি আমি রেজাল্ট পাই, আমি যদি করোনা পজিটিভ হই, চিকিৎসা নেব কিভাবে? যদি আমাকে স্বাস্থ্য পারে তার কাজ না করে, তাহলে আমি কিসের লাভ থাকতে পারেন না? মাদারীপুরবাসীর দাবি এখানে একটা PCR ল্যাব জরুরি অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী এখানে দেয়। সুশীল সমাজ মনে করে স্বাস্থ্য বিভাগের দায়িত্বহীনতার কারণেই রিপোর্ট নিয়ে ভোগান্তিতে পড়ছে মানুষ। রিয়াল পরে 2 দিন পরে, তারপর পরীক্ষার রিপোর্ট আসে 7 দিন কি 10 দিন পরে। এতদিনে এই রোগীটা আরো 10 জনকে ছড়িয়ে ফেলে করোনায়। নমুনা দিতে আসা রোগীরা অন্যদের নাম, ঠিকানা আর মোবাইল নম্বর দেয়ায় এমন ঘটনা ঘটছে বলে দাবি জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তার। সিদ্দিক নামে এক ভদ্র পুলিশে কিন্তু ওই লোকটি কিন্তু এই তার মোবাইল নাম্বার না দিয়ে অন্য একটা মোবাইল নাম্বার দিচ্ছে, যার জন্য আমাদের কাছে তো আইডেন্টিফাই করার উপায় একটাই, যে মোবাইল নাম্বার ধরে আমরা ট্র্যাকিং করি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মাদারীপুরের 4টি পৌরসভার 20টি ওয়ার্ড ও 22টি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। জেলায় 5 শতাধিক মানুষ এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। দেশের রেড জোন ঘোষণা করা আরও 4 জেলার বেশ কয়েকটি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু এবারের তালিকাতেও রাখা হয়নি করোনার হটস্পট ঢাকা। গতরাতে কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জের 7টি এলাকা বুধবার থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। হবিগঞ্জের কিছু এলাকায় আগেই ছুটি দেওয়া ছিল। এ নিয়ে 3 দফায় 19 জেলার 45টি এলাকার রেড জোন ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়, করোনার বিস্তার রোধে স্থানীয় প্রশাসন এসব অঞ্চলে জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়া রেড জোন এলাকায় অফিস, কারখানা বন্ধ রাখার পাশাপাশি যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি। তবে জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। করোনা ভাইরাসের সংক্রমিত এবং দেহের বিভিন্ন অঙ্গ, রক্তনালীতে কাওয়াসাকি রোগের মতো একই ধরনের লক্ষণ নিয়ে 2 শিশু শনাক্ত হয়েছে বাংলাদেশে। এপ্রিল মাসের শেষে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া বিরল রোগটির নাম মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম। এই রোগে আক্রান্ত শিশুর কিডনি, ফুসফুস, লিভার সহ একাধিক অঙ্গ একসঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাণহানির আশঙ্কা বাড়ে। সাধারণত 21 বছরের নিচে শিশু কিশোরদের আক্রান্ত হবার কথা জানা যায়। যথাসময়ে চিকিৎসকদের শরণাপন্ন হলে সিংহভাগকেই সুস্থ জীবনে ফেরানো সম্ভব বলে মত চিকিৎসকদের। এক্ষেত্রে নতুন এই রোগটি সম্পর্কে সাধারণ মানুষ ও চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। কোভিড-19-এ শিশুদের আক্রান্ত ও মৃতের হার কম থাকায় প্রথম দিকে স্বস্তি এলেও নতুন নতুন উপসর্গ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। বিশ্বের বিভিন্ন দেশের ক্লিনিক্যাল প্রতিবেদনে দেখা গেছে, কোভিড আক্রান্ত শিশুদের একটি অংশের মধ্যে তীব্র জ্বর, ডায়রিয়া, চোখ ও ঠোঁট লাল হয়ে যাওয়া সহ নানা ধরনের উপসর্গ দেখা দিচ্ছে। বিরল এই রোগের উপসর্গ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 2টি শিশু শনাক্ত করা সম্ভব হয়েছে। শিশু দুটি গভীর পর্যবেক্ষণে থাকার পর সুস্থ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এখানে ক্রিটিক্যাল কেয়ার টিমটা ছিল কোভিড আইসিইউর জন্য, যার ফলে এই রোগী দুইটা টাইমলি ইন্টারভেনশন করে রোগী দুইটা ভালো হয়ে বাসা গেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সহ বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে কাওয়াসাকি ডিজিজ ও টক্সিক শক সিনড্রোমের মতো বিরল এই রোগ। তবে দ্রুত বাংলাদেশে শনাক্তের ঘটনা রোগটি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত চিকিৎসকদের। ডায়রিয়া এবং পেট ব্যথা থাকে, চোখ লাল হয়ে যাওয়া, ঠোঁট, জিহ্বা লাল হয়ে যাওয়া
এবং চামড়ায় কিছু রক্তের ছোপ ছোপ দাগ, এগুলো দেখে আমরা সন্দেহ করি ন্যূনতম কিছু টেস্ট করলে বোঝা যাবে। যেমন একটা হলো যে সিবিসি ব্লাড কাউন্ট, আর বিশেষত সিআরপি আমাদেরকে খুব গাইড করবে। ব্লাড প্রেশারটা দ্রুত কমে যায়, ফুসফুসের ক্ষমতাটাও কমে যায়, বিভিন্ন অর্গানগুলোকে তখন এফেক্ট করে, কারণ হার্টটা নিজে এফেক্টেড, সঠিক পরিমাণে ব্লাডটা সাপ্লাই দিতে পারছে না, কিডনি এফেক্ট করে, লিভার এফেক্ট করে। দেরি করে আমাদের কাছে আসে তাহলে অবশ্যই বাচ্চার মৃত্যুর ঝুঁকিটা অনেক বেশি পরিমাণে থাকে। স্বাস্থ্য বিভাগ এই রোগটিকে আমলে নিয়ে তা নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে আইইডিসিআর। বাংলাদেশের সকল শিশু বিশেষজ্ঞরা যদি একটু চোখ কান খোলা রাখে, আইডিসিআর এর রিপোর্ট করলে আমরা যেটা করতে পারি মানে সর্বোচ্চ সহযোগিতা দিতে পারি ইনভেস্টিগেশনের জন্য। সেখানে যদি অন্য কোনো ডিসিপ্লিনের ডাক্তারও লাগে তাহলে আমরা তাদেরকে ইনভলভ করে দিতে পারি। করোনার এই সময়ে শিশুর জ্বর 3 থেকে 5 দিন 102-এর ওপর থাকলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। পাশাপাশি হাসপাতালে আসা শিশুদের কেউ বিরল এই রোগে আক্রান্ত হচ্ছে কিনা সেদিকে চিকিৎসকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বানও তাদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চাঁদার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে। দফায় দফায় হামলা আর প্রাণনাশের হুমকিতে নির্মাণ কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছে থানায়। এদিকে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ক্যাম্পাস ছাত্রলীগের সাধারণ সম্পাদক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদ ভবনের নির্মাণ কাজে বাধা দিয়ে নিজেদের ছাত্রলীগের নেতাকর্মী দাবি করে চাঁদা চায় 4 থেকে 5 জন। ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করতে বলে তারা। ঘটনার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় 22 জুন রাতে আবারও নির্মাণাধীন এলাকায় যায় তারা। এ সময় অফিস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করা হয় বলে অভিযোগ ঠিকাদার প্রতিষ্ঠানের। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় মঙ্গলবার নির্মাণ কাজ বন্ধ রাখেন শ্রমিকরা। এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে হাটহাজারী থানা ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কাছে চিঠি দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। 5টা ছেলে গিয়ে ওখানে বলতেছে যে কাজ বন্ধ করার জন্য, কাজ করলে ওরা গুলি করবে, মারবে, ধরবে। যারা গেছে এরা পরিচয় দিচ্ছে মানে ওরা ছাত্রলীগ। এদিকে হামলায় ছাত্রলীগ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে দলের নেতারা। এরকম ঘটনা বাইরের থেকে বিভিন্ন মাধ্যমে শুনেছি, তো কেউ কোনো অভিযোগ দেয় না। তারপরেও যাদের ব্যাপারে কথা বলেছে আমরা অতি দ্রুত এটা তদন্ত করে খোঁজ খবর নিব, যদি জড়িত হয় অবশ্যই ব্যবস্থা নিব। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ভাঙচুরে অংশ নেওয়া 5 জনের পরিচয় জানা গেছে। সময় সংবাদ, চট্টগ্রাম। বাগেরহাটে সরকারি ঘর দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে 2 ইউপি সদস্যের বিরুদ্ধে। অথচ 2 বছরেও ঘর পাননি ভুক্তভোগীরা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হলে ইউপি সদস্যরা নানা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অবশ্য তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। প্রধানমন্ত্রী ঘর দেবেন 2 ইউপি সদস্যের এমন আশ্বাস সরল মনে বিশ্বাস করেন বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের 2 শতাধিক হতদরিদ্র পরিবার। তাদের অভিযোগ দলীয় মাজুরি উত্তর ও দক্ষিণ পাড়ার অসহায়দের ঘর দেওয়ার কথা বলে প্রত্যেক পরিবারের কাছ থেকে 2018 সালে 5 থেকে 10,000 টাকা হাতিয়ে নেয় ইউপি সদস্য হরেন্দ্রনাথ শিকদার ও শ্রীবাস। কিন্তু 2 বছরেও ঘরের চিহ্ন দেখেননি তারা। উল্টো টাকা ফেরত চাইতে গেলে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। প্রধানমন্ত্রী ঘর দেশে বলে মেম্বার আমাকে কাছ থেকে 5,000 টাকা নিছে। গাছ বিক্রি করে সেই 5,000 টাকা দিচ্ছে। 1.5 বছর হয়ে গেছে, টাকাও দেয় না ফেরত, আর ঘরও দেয় না। না পারতেছি আমি পরে সুদের টাকা দিতে, আর না পাইছি ঘর। রাত্রে আমি থাকতেও পারি না, বৃষ্টিতে জল পড়ে এই করোনার মধ্যে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য হরেন্দ্রনাথ শিকদারের দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা একটা ষড়যন্ত্র তৈরি করেছে এবং এটা ভিত্তিহীন। এদিকে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুপক্ষকে নোটিশ করেছি যে এখানে আমার অফিসেই শুনানি হবে। যদি তাদের বিরুদ্ধে আসলে এই অভিযোগের সত্যতা পাই, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের 4 ও 5 নম্বর ওয়ার্ডে সচ্ছল ও অসচ্ছল মিলিয়ে 671টি পরিবার রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। করোনা পরিস্থিতিতে কোরবানির ঈদ সামনে রেখে নওগাঁর প্রান্তিক গো খামারিরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। খামারিরা বলছেন, একদিকে গোখাদ্যের দাম চড়া, অন্যদিকে গরুর হাটে বেচাকেনা বন্ধ।
এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা। সামাজিক দূরত্ব বজায় রেখে গরুর হাট চালুর দাবি জানিয়েছেন জেলার খামার মালিক সমিতির সভাপতি। অবশ্য করোনার কারণে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকারি প্রণোদনার আওতায় আনতে তালিকা করা হচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। কোরবানির ঈদকে টার্গেট করে 5টি ষাঁড় গরু কিনে ছোট একটি খামার গড়েছেন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর এলাকার কামরুন নাহার। 40 থেকে 50 হাজার টাকায় কেনা এসব গরু লাভের আশায় প্রতিপালন করলেও করোনা পরিস্থিতির কারণে দুশ্চিন্তায় দিন কাটছে কামরুন নাহারের। বড় আশা করে গরুগুলো তৈরি করছি, এখন লাভ হবে কি হবে না এই কারণে আমরা চিন্তার ভিতরে আছি। শুধু কামরুন নাহারই নন, এলাকার মান্নান, রেশমা, মামুনের মতো প্রান্তিক গো খামারিদের একই অবস্থা। একদিকে গোখাদ্যর চড়া দাম, তার উপর করোনার মন্দা বাজার। আমার 30টা গরু নিয়ে আমি খুব দুর্যোগের মধ্যে পড়ে গেছি। ব্যাপারী আসতেছে না, বাড়িতেও আসতেছে না, হাট বাজারে যে পাওয়া সেটাও পাইতেছে না। একটা গরুর কষায় আসতেছে, তারা যে দাম বলতেছে সে দামই আমাদের গরু দিতে হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে গরুর হাট চালু সহ সরকারি সহযোগিতা প্রদানের আহ্বান জানান খামার মালিক সমিতির নেতা। সরকারকে আমি অনুরোধ করব আমাদের স্থানীয় হাট বাজারগুলোকে চাঙ্গা করা এবং সরকারি বিধি মোতাবেক হাট নিয়মিত অনুষ্ঠান করা। সরকারি প্রণোদনার আওতায় আনতে প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত গোখামারিদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানালেন প্রাণী সম্পদের এই কর্মকর্তা। যাদেরকে আমরা এই সরকার ঘোষিত প্রণোদনা আমরা তাদেরকে দেব, তাদের গরুর সংখ্যা অনুযায়ী এবং তাদের খামারের স্ট্যাটাস অনুযায়ী তাদেরকে কোরবানির আগেই আমরা এই প্রণোদনাগুলো দেওয়ার চেষ্টা করব। জেলায় বাণিজ্যিকভাবে গড়ে তোলা ছোট বড় 32,000 গো খামারে কুরবানির জন্য প্রায় 3.5 লাখ গরু প্রতিপালন করা হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। প্রায় 3 মাস আমদানি রপ্তানি বন্ধ থাকা চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জন হয়নি। ঘাটতি এখন প্রায় 250 কোটি টাকা। বন্দর খুললেও ভারতের রপ্তানি প্রক্রিয়া ধীরগতি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ব্যবসায়ীরা। তবে রাজস্ব বাড়ানো ও বন্দরকে সচল করতে তৎপর সিএনএফ নেতা ও শুল্ক কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। করোনার প্রভাবে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ভারতের সাথে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 6 ঘন্টার নির্ধারিত সময়ে ফল, মশলা, পেঁয়াজ আনতে পারছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে একদিকে অন্যতম পণ্য পাথর আমদানি বন্ধ, অন্যদিকে রপ্তানিতে ভারত প্রান্তে পোর্টের ট্রাক সরবরাহে বিলম্ব, ফলে স্থবিরতা কাটছে না স্থলবন্দরে। ক্রিটিক্যাল পয়েন্ট এই 3-4 মাস ছিল মানে আমাদের রাজস্ব আদায়ের, কিন্তু এই রাজস্ব তো অনেক ঘাটতি সব পটে, শুধু আমাদের পটেই না সব পটেই আর কি। আমাদের পাথরের দরকার, কিন্তু পাথর আমরা আনতে পারছি না, এই ধরনের সমস্যা। সমস্ত পণ্য তো আমাদের আমদানি করার সরকার অনুমতি দিয়ে দিয়েছেন, কিন্তু না সমস্ত পণ্য আসে না। সিএনএফ নেতারা বলছেন আমদানি বাড়াতে ভারতীয় ব্যবসায়ীদের সাথে আলোচনার পাশাপাশি পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমদানি সময় বৃদ্ধিতে কাজ করছেন তারা। কাস্টম সার্ভিসখন কাজকর্ম করছে ঠিকমতো। এখন আমরাও আমাদের স্বাস্থ্য রাখার পরে আমরা সমস্ত সিএনএফরা কাজ বহাল রাখতেছি এবং ইন্ডিয়ার সাথে আমরা আলোচনার মাধ্যমে বহাল রাখতেছি যে আমরা কীভাবে ব্যবসাটা বৃদ্ধি হয়। ভারতীয় বন্দরের কারিগরি ত্রুটি থাকায় পণ্য আমদানিতে স্বাভাবিক গতি ফিরছে না বলে জানালেন বন্দরের শুল্ক কর্মকর্তা। আমরা ইন্ডিয়ার সাথে টাইম টু টাইম কমিউনিকেশন মেইনটেইন করতেছি। ওদের ওই সাইডে ওরা এরকম একটা সফটওয়্যার ব্যবহার করে, যে সফটওয়্যারটা ওদের ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার কারণে তারা আসলে আর্লি মর্নিং থেকে দিতে পারে এবং প্রায় সময় ইন্টারাপশন হয়। 2019-20 অর্থ বছরে সোনা মসজিদ স্থলবন্দরে বার্ষিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয় 450 কোটি টাকা। এখন পর্যন্ত আদায় হয়েছে 201 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। কোরবানির ঈদ সামনে রেখে হিলি স্থলবন্দরে বেড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। করোনার কারণে দীর্ঘ 2.5 মাস বন্ধ থাকার পর গত 8 জুন পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয় হিলি স্থলবন্দরে। ঈদ সামনে রেখে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হচ্ছে। গত 11 কার্যদিবসে আদা, রসুন, পেঁয়াজ ও জিরা সহ বিভিন্ন পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করে 1321টি ট্রাক। অন্যদিকে বাংলাদেশ থেকে রাইস ব্র্যান্ড অয়েল নিয়ে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশের 105টি ট্রাক। এ থেকে 20 কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। লালমনিরহাটে বিপুল পরিমাণে সরকারি ওষুধ সহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে শহরের ড্রাইভারপাড়া এলাকার একটি
বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় একটি চক্র সরকারি হাসপাতালের ওষুধ চুরি করে কালোবাজারে বিক্রি করছে। এমন খবরে ড্রাইভারপাড়া এলাকায় অভিযান চালায় তারা। এ সময় একটি বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা মূল্যের সরকারি ওষুধ ও 175টি ডিজিটাল ওয়েট মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বাড়ির মালিক আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী নীলুফা ইয়াসমিনকে আটক করা হয়। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বাড়তে থাকা আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, একদিনে ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্টে বিপদসীমার 47 সেন্টিমিটার এবং নুনখাওয়া পয়েন্টে 65 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার 64 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ধরলার ফেরিঘাট পয়েন্টে পানি 7 সেন্টিমিটার কমেছে। গাইবান্ধায় আলাই নদীর ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে পদুম শহর বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা বলেন, গত বছরের বন্যায় বেড়িবাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। এতে বাঁধটি ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে। দ্রুত এটি সংস্কার না করলে নদী তীরবর্তী ঘরবাড়ি সহ ফসলি জমি বিলীন হয়ে যেতে পারে। বিভিন্ন আয়োজনে নীলফামারীতে পালন করা হলো আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী। নেতাকর্মীদের উপস্থিতিতে বিনা যৌতুকে বিয়ে দেওয়া হয় এক অসহায় মেয়েকে। গতকাল দুপুরে সদরের দক্ষিণ দুন্দুরি পাড়ায় এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে হয় একই পাড়ার আশামনির সঙ্গে মিনারুল ইসলামের। মনির বাবা পেশায় ফেরিওয়ালা, তাই অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারছিলেন না তিনি। সব শেষ সদর উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা বিয়ের দায়িত্ব নেন। এছাড়া দরিদ্রদের মাঝে কাপড় ও গাছের চারা বিতরণও করা হয়। দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর উদ্যোগে নিম্নবিত্ত গর্ভবতী নারীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। গতকাল সকালে দিনাজপুরের সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে জেলার 2 শতাধিক গর্ভবতী নারীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ওষুধ দেওয়া হয়। বান্দরবনে দুস্থ ও কর্মহীন 1.5 শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। এছাড়া রংপুরের গঙ্গাচড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। এতে জেলার 3 শতাধিক গর্ভবতী নারীকে চিকিৎসা দেওয়া হয়। করোনায় বিপর্যস্ত বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে বাঁচাতে প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর কমানো সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। অথচ ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোগকে অর্থনীতির চালিকা শক্তি ধরা হলেও উপেক্ষিতই থেকে গেছে এই খাত। স্থানীয় শিল্পে পণ্য উৎপাদনে দিতে হবে আগের মতো 15% মূসক। পণ্য বিক্রিতেও কমানো হয়নি টার্নওভার কর। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা মহামারীর মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বিপণী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও কম চাহিদা এবং পুঁজি আটকে পড়ায় অধিকাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ বন্ধের পথে। শিল্প মন্ত্রণালয়ের হিসেবে দেশের 10 লাখ ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যোগান দিচ্ছেন জিডিপির 23% আর মোট শিল্প কর্মসংস্থানের 80%। করোনার ধাক্কায় ভঙ্গুর দশা কাটিয়ে টিকে থাকতে বাজেটে কর ছাড় চেয়েছিলেন এ খাতের উদ্যোক্তারা। অথচ বড় শিল্পের মতো ছোট ও মাঝারি শিল্পকেও দিতে হবে 15% মূসক। আমাদের যদি আবার নতুন করে উঠে দাঁড়াতে হয়, সেক্ষেত্রে 15% ভ্যাট দিয়ে ব্যবসা চালানোটা আমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে যাবে। বৃহৎ শিল্প এবং একদম ক্ষুদ্র শিল্পের যদি একই রকম ভ্যাট থাকে, তাহলে ক্ষুদ্র শিল্পের পক্ষে এই মুহূর্তে বৃহৎ শিল্পের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকা খুবই কষ্টকর হবে। একইভাবে 50 লাখ থেকে 3 কোটি টাকা বিক্রির ওপর 4% টার্নওভার করও বহাল রাখা হয়েছে। এসএমই খাতকে চাঙ্গা করতে টার্নওভার কর কমানোর আহ্বান শিল্প উদ্যোক্তাদের। করোনাকালীন সময়ে টিকে থাকতে সহজ শর্তে 2% সুদে ঋণ পুনঃ তফসিলীকরণ চান উদ্যোক্তারা। ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসায়ী, তাদের টার্নওভার ট্যাক্স বা টার্নওভার ভ্যাট এখন 4% আছে। আমি মনে করি এই করোনার পরিস্থিতিতে ব্যবসায়ীরা খুব নাজুক পরিস্থিতির মধ্যে আছে, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাদের ক্ষেত্রে একটা 3% করা উচিত। এসএমই খাত বিশেষ করে 60 থেকে 70% এসএমই কিন্তু বন্ধ হয়ে গেছে। উদ্যোক্তা সহায়ক যদি একটি রিশিডিউল প্রোগ্রাম যদি সরকার নিয়ে আসে, তাহলে সেটা যদি 10 থেকে 15 বছরে উত্তীর্ণ করে এবং পাশাপাশি যদি 2% এই সুবিধাটা দিয়ে, আমার মনে হয় যে আমাদের উদ্যোক্তারা লাভবান হবে। দেশে 1,25,000 ক্ষুদ্র ও 8.5 লাখ কুটির শিল্প রয়েছে, যেখানে কর্মসংস্থান হয়েছে 38 লাখ মানুষের। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রাম মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীরাও দাঁড়াচ্ছেন লাইনে। বাড়ছে সংক্রমণের ঝুঁকি। দেশে আরও 43 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 3,500। মাদারীপুরে করোনা পরীক্ষা না করেও রিপোর্ট পজিটিভ। স্বাস্থ্য বিভাগের গাফিলতির অভিযোগ। সঠিক নাম ঠিকানা না দেওয়ার
বিভ্রান্তি, দাবি সিভিল সার্জনের। চাহিদা মতো আমদানি না হওয়ায় দেশে করোনা পরীক্ষার কিট সংকট, আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত স্বাস্থ্য অধিদপ্তরের, সিন্ডিকেটের অভিযোগ সরকার দলীয় এমপির। চাঁদা না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে, ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসে ভাঙচুর। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।